পৃথিবীর বিখ্যাত মাফিয়া স্নাইপার, যে কিনা লন্ডনের মতো শহরে থানার মধ্যে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। এদিকে পুলিশদের মধ্যে থাকা আরেকজন বিখ্যাত স্নাইপার সেই মাফিয়াদের মেরে ফেলতে পাগল হয়ে ওঠে। সিআইএ এজেন্ট এবং এই স্নাইপার মিলে কি পারবে মাফিয়াদেরও ধ্বংস করে ফেলতে? জানতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আপনি দেখছেন সিনেমার গল্প, সাথে আছে আমি আরদিন ইসলাম। প্রতিটি দৃশ্যের গভীরে লুকানো অর্থ খুঁজে আপনাকে জানানোই আমার দায়িত্ব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং গল্পটি। লন্ডন শহরের রাতের দৃশ্য দেখানোর মাধ্যমে মুভিটি শুরু হয়। সিআইএ এজেন্ট ব্র্যান্ডন ব্যাকেট দূরবীন দিয়ে অন্য একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লারা লেক নামের একজন মহিলার উপরে নজর রাখছিল। সে বেশ কিছুদিন ধরেই এই মহিলার উপরে নজরদারি রেখেই যাচ্ছিল। ব্র্যান্ডন ব্যাকেটের কাছে খবর ছিল লারা লেক হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্ক এর সাথে জড়িত, আর এই মহিলা বর্ডার এরিয়া দিয়ে যুবতী মেয়েদেরকে আমেরিকায় পাচার করে দেয়। তখনই ব্র্যান্ডনের কাছে সিআইএ এজেন্ট জিরো এর কল আসে। সে তাকে বলে আজ রাতে আমেরিকার বর্ডার পেট্রোলিং হেড হার্ভি লারা লেককে অ্যারেস্ট করতে যাবে, আর তুমি হার্ভি এর উপরেও নজরদারি করবে, কারণ আমার হার্ভি এর উপরে সন্দেহ আছে। সে একজন অসৎ পুলিশ অফিসার, আর সে গোপনে লারা লেককে অনেকভাবে সাহায্য করে থাকে। ব্র্যান্ডনকে শুধু এই দুইজনের উপর নজরদারি করতে বলা হয়। এতেই আমরা বুঝতে পারি ব্র্যান্ডন সিআইএ এজেন্ট হওয়া সত্ত্বেও সে কোনো অফিসিয়াল মিশনে ছিল না। এটি ছিল শুধু জিরো এর একান্ত মিশন। আর ঠিক কিছুক্ষণ পরেই ব্র্যান্ডন সেই পুলিশ অফিসার হেড হার্ভিকে লারা এর সাথে হ্যান্ডশেক করতে দেখে, আর সে তখন বুঝতে পারে জিরো যেটি সন্দেহ করেছিল আসলে সেটিই ঠিক। হার্ভি লারাকে গ্রেপ্তার করতে আসেনি। এর পরবর্তী দৃশ্যে লারা লেকের একটি গোপন আস্তানা দেখতে পাই, যেখানে তার ভাড়াটিয়া মাফিয়ারা যুবতী মেয়েদের নগ্ন ভিডিও অ্যাপস এর মাধ্যমে লাইভ টেলিকাস্ট করে থাকে। এতে তারা অনেক টাকা উপার্জন করতে পারে, আর এই ব্যবসাই হচ্ছে লারা লেক এর একমাত্র উপার্জন সোর্স। লারা লেক তার মাফিয়াদের গোপন সূত্রে খবর দেয় 30 মিনিটের মধ্যে তাদের গোপন স্থানে পুলিশ রেড দেবে, তাই যত দ্রুত সম্ভব সকল প্রমাণ নষ্ট করে সেখানে থেকে পালিয়ে যেতে হবে। আর মাফিয়ারা সকলে খুব তাড়াতাড়ি করেই সেই প্রস্তুতি নিচ্ছিল। এখানে থাকা সকল মেয়েদের একযোগে খুন করে এখান থেকে সকল মাফিয়া চলে যাবে। এই প্ল্যানটি শোনার পরে মাফিয়া সাইমন অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সেখানে মেরি জেন নামের একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সে সুযোগ বুঝে সেই মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর বলে তুমি যখন নিরাপদ স্থানে যাবে তখন আমাকে কল করিও। এর ফলেই আমরা বুঝতে পারি পুলিশ অফিসার হার্ভি লারা এর সাথে গতকাল দেখা করেছিল তার আস্তানায় যে পুলিশেরা রেড দেবে সেই খবর জানানোর জন্যই। এদিকে মাফিয়ারা সকল মেয়েদেরকে গুলি করতে শুরু করে, আর মেরি জেন নামের মেয়েটি দূরে পালিয়ে গিয়ে ঝোপের আড়ালে থেকে সকল কিছু দেখে ফেলে। তাড়াহুড়া এর কারণে মাফিয়ারা কয়েকজন মেয়েকে খুন করেছে সেটি গুনতে ভুলেই যায়। কিছুক্ষণ পরেই জিরো তার ফেডারেল পুলিশ অফিসারদের নিয়ে সেখানে আসে রেড দিতে, কিন্তু তাদের দেরি হয়ে গেছে অনেক। এসে দেখে সকল মেয়েকে মাফিয়ারা খুন করে সকল প্রমাণ মুছে দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এখানে এই পরিণতি দেখে জিরো বুঝতে পারে তার রেড দেওয়ার খবর আগেই হয়তো কেউ এই মাফিয়াদের কাছে লিক করে দিয়েছে, আর তারপরেই সে ব্র্যান্ডনকে কল করে আর হার্ভি এর পরিস্থিতি জানতে চায়। তখন ব্র্যান্ডন জিরোকে জানায় হার্ভি লারা এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে তাকে গ্রেফতার করার বদলে পালিয়ে যেতে সাহায্য করেছে। তবে হার্ভিকে আমি পালিয়ে যেতে দেইনি, আমি তাকে গ্রেফতার করেছি। আর এতে করেই জিরো বুঝতে পারে তার রেড দেওয়ার সংবাদটি হার্ভি লারা এর কাছে দিয়েছে, যার ফলে এতগুলো নিরীহ মেয়েকে জীবন দিতে হলো। পরবর্তীতে লন্ডনে ইউএস এম্বাসি এর মধ্যে ব্র্যান্ডন ব্যাকেট এর সাবেক বস গেব্রিল তাকে একটু বকাঝকা করতে থাকে আর বলে, গতকাল তুমি যাকে অ্যারেস্ট করেছো তুমি কি জানো সে কে? সে হচ্ছে লন্ডনের বর্ডার পেট্রোলিং হেড। কোনো প্রমাণ ছাড়াই সন্দেহের বশে তুমি তাকে অ্যারেস্ট করেছো। সিআইএ এজেন্ট কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে না, এর জন্য তোমাকে অনেক বড় মাসুল দিতে হতে পারে। তখন ব্র্যান্ডন তার বসকে জানায় লারা নামের একজন মহিলা হিউম্যান ট্রাফিকিং এর কাজ করে। সে শিপিং কন্টেইনারে করে যুবতী মেয়েদের বর্ডার দিয়ে আমেরিকায় পাচার করে দিচ্ছে, আর সে মেয়েদেরকে দিয়ে জোরপূর্বক প্রস্টিটিউশনের কাজ করায়। আপনি একবার ভেবে দেখেন, যে কন্টেইনারগুলোতে যুবতী মেয়েদের আমেরিকায় পাচার করে দেওয়া হয় সেই কন্টেইনারগুলো বর্ডার চেকিং পোস্টে কখনো ধরা পড়ে না।
তার মানে তারা অবশ্যই কোনো অফিসিয়ালি সাপোর্ট পাচ্ছে। আর এই কাজটি একমাত্র হার্ভিই করতে পারে, কারণ তার কাছে বর্ডার এরিয়ার সকল অথরিটি রয়েছে। সে ভালো করেই জানে কোন কন্টেইনারটি চেক করতে হবে এবং কোন কন্টেইনারটি চেক করা যাবে না। সে যদি লারাকে সাহায্য নাই করে থাকে, তাহলে এতদিন ধরে এই মানব পাচারের ঘটনা কেন পুলিশ অফিসারদের সামনে আসেনি? এবার সাবেক এজেন্ট গেব্রিলও ভেতরে ভেতরে হার্ভিকে সন্দেহ করতে শুরু করে। ঠিক এমন সময়ে গেব্রিলের রুমে হার্ভি চলে আসে। তার মানে হার্ভি অলরেডি ছাড়া পেয়ে গেছে। সে ব্র্যান্ডনকে বলে, বেটা, তুমি আমাকে ভুল সন্দেহে অ্যারেস্ট করেছো। আমি লারাকে অ্যারেস্ট করতে গিয়েছিলাম, এটি লারা আগেই বুঝতে পেরেছিল, এবং আমি যাওয়ার পরে সে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছিল। আজ সকালে আমার টিম তাকে বাথটবের মধ্যে মৃত অবস্থায় পেয়ে গেছে। আমি তার মৃত্যুর রিপোর্ট তোমাদের কাছে পৌঁছে দিব। এই বলে হার্ভি সেখানে থেকে চলে যায়। ব্র্যান্ডন তার বসকে জানালো হার্ভি যা বলল সে সব কিছু মিথ্যা বলে চলে গেল। আমি নিজের চোখেই দেখেছি সে লারাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, কিন্তু ব্র্যান্ডনের বস তাকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয়, কারণ হার্ভি ভালো লোক নয়। সে যে কোনো সময় ব্র্যান্ডনের উপরে হামলা করতে পারে। পরের দৃশ্যে দেখতে পাই লারা লেকের গ্যাং লিডার ড্যাক্স তার সাঙ্গপাঙ্গদের বকাবকি করতেছিল, কারণ সেখানে থাকা সকল মেয়েকেই খুন করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা একটি মেয়েকে খুন করতে পারেনি। আর সেই মেরিজেন নামের মেয়েটি এখন পুলিশ স্টেশনে পুলিশের সাহায্যের জন্য বসে রয়েছে। এরকম বোকামি এত বড় মাফিয়া হয়ে তারা কিভাবে করলো? মেরিজেন একবার নিজের মুখ খুললে খুব শীঘ্রই সকল মাফিয়া পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারে। তাই মাফিয়া লিডার ড্যাক্স তার দলের 2 জন মাফিয়াকে, রোজি এবং গিল্ডি, তারা মূলত আপন 2 ভাই, তাদেরকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় মেরিজেনকে খুন করে আসতে। গিল্ডি পৃথিবীর মাফিয়াদের মধ্যে বিখ্যাত পেশাদার স্নাইপার। সে তার ভাইসহ পুলিশ স্টেশনের সামনে একটি উঁচু বিল্ডিং থেকে মেয়েটিকে স্নাইপার দিয়ে টার্গেট করে, যেন সুযোগ পাওয়া মাত্রই তার মাথায় বুলেট ঢুকিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনে জিরো চলে আসে মেরিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। মেরিকে হার্ভি এর ফটো দেখিয়ে জিজ্ঞেস করা হয় সে এই লোককে দেখেছে কিনা। সে বলে যে হ্যাঁ, আমি মাফিয়াদের সাথে দেখেছি নাকে। এই কথা শুনে জিরো খুব বেশি খুশি হয়, কারণ সে হার্ভি এর বিরুদ্ধে খুব শক্ত প্রমাণ পেয়ে গেছে। জিরো যখন মেরিকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যেতে চাচ্ছিল, তখন সে দেখতে পারে সে যে একজন পুলিশ অফিসার, তার কোনো আইডেন্টিটি কম্পিউটারে নেই। তাই মেরিকে জিরো এর সাথে যেতে দেয় না ডিউটিতে থাকা অফিসার। এরই মধ্যে মেরি স্নাইপারের টার্গেটে চলে আসে, আর গিল্ডি একটুও সময় নষ্ট না করে মেরির উপর স্নাইপার শট নেয়। মেরির একটি চিরকুট নিচে পড়ে যাওয়ার কারণে সে সেটি তোলার জন্য নিচু হয়, আর গুলিটি গিয়ে সেই ডিউটি অফিসারের বুকে লেগে যায়। এই সুযোগেই জিরো মেরিকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। এরপর আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই সে তার সাসপেন্ডেড লাইফ এনজয় করতেছে। এই সময় তার কাছে তার বস গেব্রিল আসে। তার বস তাকে বলে, আমি তোমাকে বাইরে ঘুরে বেড়ানোর জন্য সাসপেন্ড করিনি, তোমাকে এই কারণেই সাসপেন্ড করেছিলাম যেন তুমি আনঅফিসিয়ালি হার্ভিকে ধরতে পারো। এদিকে রোজি এবং গিল্ডি 2 ভাই তাদের বস ড্যাক্স এর কাছে এসে তাদের মিশন ফেল হয়েছে এটা জানায়। এই কথা শুনে তাদের বস ড্যাক্স তাদের উপরে অনেক বেশি রাগ ঝাড়ে, আর মেরি এর পালানোর খবর শুনে মাফিয়া সাইমন হেসে দেয়, আর এটি অপর একজন গ্যাং মেম্বার খেয়াল করে তাকে সন্দেহ করে। অন্যদিকে জিরো মেরিকে নিয়ে তার সাবেক স্ত্রীর বাসায় গিয়ে ওঠে, যাতে করে তারা সেখানে থেকে নিখুঁত প্ল্যান করতে পারে, আর তাদের সেখানে কেউ খুঁজতেও আসবে না। তার সাবেক স্ত্রীর স্বামী আবার জিরো এর ছোটবেলার বন্ধু, আর তাদের সাথে সেখানে ব্র্যান্ডনও চলে আসে। রাতের ডিনারের সময় জিরো তাদের সকলের সাথে ব্র্যান্ডনের পরিচয় করিয়ে দেয়। সে বলে বর্তমান সময়ে বেস্ট স্নাইপারদের মধ্যে ব্র্যান্ডন একজন। খাবার শেষে তারা পরিকল্পনা করে, আমরা তো এখন ফেডারেল পুলিশের সহায়তা নিতে পারবো না, আমাদের বাইরের কারোর আনঅফিসিয়ালি সাহায্য নিতে হবে। এরপর আমরা মিচিগানের বাল্টিমোর শহরের দৃশ্য দেখতে পাই। এখানে তারা জিরো এর পুরনো বন্ধু লেডি ডেথ এর সাথে দেখা করতে এসেছে, আর সে একজন টপ রেটেড অ্যাসাসিন। তবে সে লোক দেখানো রেস্টুরেন্টে কাজ করে। লেডি ডেথ জিরোকে রেস্টুরেন্টের বাইরে দেখে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ব্র্যান্ডন ব্যাকেট রেস্টুরেন্টের ভিতরে একটি ছেলেকে লেডি ডেথ এর ফটো দেখায়, আর সেই ছেলে বলে, আমার সাথে চুপচাপ চলো। আর সেই ছেলেটি ব্র্যান্ডন ব্যাকেটকে সাথে নিয়ে কিছু দূর গিয়ে একটি গলিতে সোজা যেতে বলে। গলিতে কাউকে খুঁজে না পেয়ে ব্র্যান্ডন ফিরে যেতে লাগলে লেডি ডেথ হঠাৎ পিছন থেকে আক্রমণ করে বসে। দুজনের মধ্যেই কিছু সময় মারামারি হয়ে যায়।
সময় মতো সেখানে জিরো চলে আসে এবং দুজনকেই শান্ত করে আর বলে, আমরা সকলেই এখানে ফ্রেন্ড, আমরা তোমার সাহায্যের জন্য এখানে তোমাকে খুঁজতে এসেছি। তখন লেডি ডেথ তার নিজ বাড়িতে সকলকে নিয়ে যায়। জিরো লেডি এর কাছে হিউম্যান ট্রাফিকিং এর পুরো ঘটনাটি খুলে বলে, কিন্তু লেডি ডেথ তাদের সাহায্য করতে রাজি হয় না। এরপরে মেরি জেন নামের মেয়েটি বলে, আমি এতিম ছিলাম, হঠাৎ একদিন আমার সাথে দেখা করতে একজন সেন্ট্রাল অফিসার এসেছিল। তিনি আমাকে বলেছিল আমার বাবা মা বেঁচে আছে এবং আমার একটি ছোট ভাই রয়েছে আর তাদের কাছেই তারা সকলে সুস্থ রয়েছে, আমাকে সেখানে নিয়ে যাবে এটাই তিনি বলেছিলেন। আর আমি বিশ্বাসের সহিত তার সাথে গিয়েছিলামও। আর এভাবে তিনি আমাকে কিডন্যাপ করে ফেলেছিলেন। আরও বেশ কিছু মেয়েদের সাথে একটি গোপন বাংলোতে বন্দি করে অ্যাডাল্ট অ্যাপসগুলোতে জোর করে লাইফ প্রস্টিটিউট এর কাজ করানো হয় আমাদেরকে দিয়ে। মেরি জেনের মুখ থেকে তার দুঃখের কথা শুনে লেডি ডেথ তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিরো মেরি জেনের কাছ থেকে তার প্রেমিক সাইমনের কন্ট্যাক্ট নাম্বারটি নেয়। নিরাপদ জায়গায় পৌঁছে সাইমনকে কল করার জন্য বলেছিল সেই চিরকুটের মাধ্যমে। মেরি জেন সেই চিরকুটটি থেকে সাইমনের নাম্বার দেয় জিরোকে। তারা তাদের নিজেদের ফোন থেকে সাইমনের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল না, তাই তারা একজন হ্যাকারের কাছে যায়। এই হ্যাকারটি মূলত সেই যে কিনা রেস্টুরেন্টে বসেছিল এবং ব্র্যান্ডনকে মেরি জেনের আস্তানায় নিয়ে গিয়ে মাইর খাইয়েছিল। তো যাই হোক, এখানে তারা সকলে মিলেই পরিচিত হয়। আর এই হ্যাকারের নাম ছিল ইন্টেলিজেন্স পিট। এরপরে ইন্টেলিজেন্স পিট এর সাহায্য নিয়ে ম্যারি সাইমনের নাম্বারে কল করে। সাইমন তার মোবাইলটি টেবিলে রেখে বাইরে কেবল গুছিয়ে রাখার টাই আনতে গেলে তার মোবাইলটি রিসিভ করে তারই একজন গ্যাং মেম্বার এবং সেই মাফিয়া মেরি এর কণ্ঠ শুনে তাকে চিনতে পারে এবং তৎক্ষণাৎ সে তার বসকে গিয়ে বলে, আমাদের হাত থেকে পালিয়ে যাওয়া মেরি নামের মেয়েটি সাইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তার মানে সাইমন মেরিকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। সাইমন তখন তার রুমে জিনিসপত্র গুছাচ্ছিল। তখনই তার বস ড্যাক্স সেখানে চলে আসে বাকি লোকজন সহ। আর সেই সময় মেরি আবার ফোন করে। সকল মাফিয়ার সামনেই ড্যাক্স সাইমনকে দিয়ে মোবাইলটি রিসিভ করায়। তখন মেরি সাইমনের সাথে দেখা করার জন্য আবদার করে আরেকটি রেস্টুরেন্টের ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেয়। এখানে মেরি, জিরো, ব্র্যান্ডন এবং লেডি ডেথ এই মাফিয়াদের সকলকে একসাথে অ্যারেস্ট করার প্ল্যান করতেছে। আর মাফিয়ারা আবারও মেরিকে খুন করার আরেকটি সুযোগ পেয়ে যায়। তারাও প্ল্যান করে এবার সাইমন মেরির সাথে দেখা করতে গেলে দূর থেকে যেন গিল্ডি মেরিকে স্নাইপার দিয়ে মাথার খুলি উড়িয়ে দেয়। এখানে দুই পক্ষেই কঠিন লেভেলের প্ল্যান করতেছে। খেলা এখন চলবে কঠিন লেভেলেই। আর এদিকে সাবেক সিআইএ এজেন্ট গেব্রিল লারা লেক এর মৃত্যুর ফাইলটি হাতে পায়। ফাইলটিতে সে দেখতে পায় লারা এর মৃত্যু ছিল একটি সাজানো ঘটনা, আর এই মৃত্যু ভুয়া সার্টিফিকেটটি তৈরিতে হার্ভি তাকে সাহায্য করেছিল। অর্থাৎ মানব পাচারকারী লারা এখনও বেঁচে আছে আন্ডারওয়ার্ল্ডে মাফিয়াদের সাথে। লারা লেক তার মৃত্যুর ঘটনাটি মিথ্যা রিপোর্ট দিয়েছিল যাতে করে সে আইনিভাবে পুলিশদের নজরে না পড়ে। সবাই ভাববে সে মৃত, কিন্তু গোপনে সে তার অনৈতিক কার্যকলাপগুলো চালিয়েই যাবে। ভাইরে ভাই, এই মহিলা এর ট্যালেন্ট দেখে তো বাহবা দিতেই হয়, কিন্তু তার ডেথ সার্টিফিকেটের সাথে যে ফটোগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে লোকেশন অন্য জায়গায় থাকার কারণে সিআইএ এজেন্ট বুঝতে পারে যে রিপোর্টটি ফেকভাবে তৈরি করা হয়েছে। আর সন্ধ্যা হতে না হতেই গ্যাব্রিল হার্ভিকে ধরার জন্য তার বাসায় যায়। তো সেই সময় ধস্তাধস্তি করতে হার্ভি তাকে গুলি করার চেষ্টা করলে সে একটি শক্ত লাঠি দিয়ে হার্ভি এর মাথায় আঘাত করে, আর সেখানেই হার্ভি এর মৃত্যু ঘটে যায়। পরের দিন সকালে মেরি জেনের মোবাইলে মেসেজ করে সাইমন একটি পাশের রেস্টুরেন্টে দেখা করার কথা বলে। আর এখানেই সিআইএ এজেন্ট জিরো তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে বলে মেরি জেনের সাথে দেখা করার জন্য সাইমনকে সেই মাফিয়ারা কখনোই একা ছাড়বে না, তাই আমাদেরও সূক্ষ্মভাবে প্রস্তুতি নিয়েই যেতে হবে সেখানে। আর জিরো এর এই ধারণাটিই সঠিক হয়ে যায়। সাইমনকে দিয়ে মেরি জেনকে মেসেজ করিয়েছিল ড্যাক্স। প্রয়োজন শেষে মাফিয়া লিডার সাইমনকে সেখানেই একটি বিল্ডিংয়ের উপরে গুলি করে মেরে ফেলে। আর তাদের প্ল্যান মতো কফি শপের বিপরীতে স্নাইপার সহ পজিশন নিয়ে মেরি আসার জন্য অপেক্ষা করতেছিল গিল্ডি। এমনকি মেরি যেখানে বসবে তার একটু সামনেই মাফিয়াদের একজনকে বসিয়ে রাখা হয়েছিল। যদি স্নাইপারের গুলি ভুলেও মিস হয়ে যায়, ঠিক তখনই এই মাফিয়া মেরিকে অ্যাটাক করতে যেন পারে। মেরি যেন আজকে কোনোভাবেই তাদের হাত থেকে রক্ষা না পায়। আবার মেরিকে নিরাপত্তা দেওয়ার জন্য তার পেছনেই লেডি ডেথ এসে বসেছিল।
যেই বিল্ডিংয়ের ছাদে মাফিয়ারা স্নাইপার নিয়ে অবস্থান করতেছিল, ওই একই বিল্ডিংয়ের নিচে একটি রুম থেকে জিরো এবং ব্র্যান্ডন স্নাইপার নিয়ে সেখানে লেডি ডেথ এবং মেরিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এবং সেখানে সাইমন বা অন্য সকল মাফিয়া আসার জন্য তারাও অপেক্ষা করতেছিল। রেস্টুরেন্ট এর সামনে সাইমন না আসায় সামনে থাকা এই মাফিয়া এর উপরে লেডি ডেথ, জিরো এবং ব্র্যান্ডনের সন্দেহ হয়, কারণ এই মাফিয়াটি সেখানে একটি বই নিয়ে বসেছিল, কিন্তু সে বইটি কোনোভাবেই পড়তেছিল না, বই খুলেই বসেছিল চুপচাপ। রেস্টুরেন্টের বারান্দায় তখন পিনপতন নীরবতা বিরাজ করতেছিল। হঠাৎ গাড়ির একটি হর্নে মেরি একটু চমকে উঠে দাঁড়িয়ে যায়। সাথে সাথেই মাফিয়াদের স্নাইপার গিল্ডি মেরির উপরে শ্যুট করে ফেলে। তৎক্ষণাৎ লেডি ডেথ তার বিচক্ষণতার পরিচয় দিয়ে মেরিকে ধাক্কা মেরে বাঁচিয়ে দেয়, আর সাথে সাথেই রেস্টুরেন্টে থাকা মাফিয়া এবং লেডি ডেথ এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এদিকে মাফিয়া স্নাইপার মেরি এর উপরে গুলি করতে থাকে, কিন্তু মেরি দেয়ালের আড়ালে থাকায় তাকে গুলি লাগে না। আর গুলির অ্যাঙ্গেল দেখে জিরো বুঝতে পারে যে মাফিয়াদের স্নাইপার তাদের বিল্ডিংয়ের উপরেই অবস্থান নিয়েছে। তখন জিরো তড়িঘড়ি করে ছাদের দিকে যেতে থাকে, আর লিফটের সামনে গেলেই লিফটের ভেতরে মাফিয়া ড্যাক্স এর সাথে দেখা হয়ে যায় তার। দুজনের মধ্যেই চরম পর্যায়ের ফাইট শুরু হয়ে যায়। ফাইটিংয়ের এক পর্যায়ে জিরো মাফিয়ার পিস্তল দিয়েই তার মাথার মধ্যে কয়েক রাউন্ড গুলি ভরে দেয়, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে কফি শপের বাইরে লেডি ডেথ এবং সেই মাফিয়ার ফাইট চলমান ছিল। ঠিক তখন সেখানে পুলিশ চলে আসলে মাফিয়া সেখানকার একজন সিভিলিয়ানকে জিম্মি করে নেয়। তখনও ব্র্যান্ডন ব্যাকেট যেহেতু স্নাইপার পজিশনেই ছিল, সেখানে থেকে সে এই মাফিয়াকে হেডশট মেরে দেয়। মাফিয়ার মাথায় গুলি লাগলে পুলিশ বুঝতে পারে এই বিল্ডিংয়ে স্নাইপার রয়েছে, আর পুলিশরা যখন বিল্ডিংয়ের দিকে ভালো করে নজর দেয় তখন ছাদের উপরে মাফিয়াদের স্নাইপার গিল্ডিকে দেখতে পায়। গিল্ডিকে পুলিশ দেখতে পেরেছে এটা সে বুঝতে পারা মাত্রই তার স্নাইপার নিয়ে সে সেখানে থেকে পালিয়ে যায়। এরপরে জিরো, ব্র্যান্ডন, মেরি সবাই মিলে লেডি ডেথ এর বাসায় মিলিত হয়। জিরো তাদেরকে জানায় সে মাফিয়াদের লিডারের মোবাইল ফোন ম্যানেজ করতে পেরেছে, আর এর মাধ্যমে তাদের পরবর্তী পদক্ষেপগুলো জানা যেতে পারে। এরপর তারা পিটারের কাছে চলে যায় মোবাইলটিকে আনলক করার জন্য। পিটার খুব সহজেই ফোনটা আনলক করে ফেলে এবং তারা তখন জানতে পারে আজ রাতেই পোর্ট এরিয়ার মধ্যে 12 জন মেয়েকে পাচার করা হবে আমেরিকার দিকে, আর তারা সকলেই রাতের বেলায় সেখানে মিশন দেবে এইটাই পরিকল্পনা করে ফেলে। এদিকে গিল্ডি বাসায় এসে তার ভাই রোজিকে মিশন ব্যাপারে আপডেট জানায়। এবারও মিশন ফেল হয়েছে এটাও জানায় তার ভাইকে। তবে রাতে মেয়েদেরকে পাচারের বিষয়টি মাথায় রেখে তার ভাই তাকে সান্ত্বনা দেয়। আচ্ছা ভাই, আপনারাই বলেন তো, এ নাকি পৃথিবীর মাফিয়াদের মধ্যে শ্রেষ্ঠ স্নাইপার, কিন্তু সে যে মিশনেই যায় সেটাই ফেল করে ফিরে আসে। আমার তো মনে হচ্ছে ওর মাফিয়া স্নাইপার হওয়ার মিনিমাম যোগ্যতাটুকুও নেই। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। এরপর আমরা পোর্ট অফ ফিলাডেলফিয়ার রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে মেয়েদেরকে কন্টেইনারে করে পাচার করা হবে। সেখানে কন্টেইনারের উপর থেকে ব্র্যান্ডন এবং জিরো আগে থেকেই স্নাইপার হাতে পজিশন নিয়ে বসেছিল। সেখানে সময়মতো মাফিয়ারাও চলে আসে এবং তারা একটি কন্টেইনার থেকে কিছু বক্স বাইরে বের করতেছিল, যার পেছনে মেয়েদেরকে আটকে রাখা হয়েছিল। সেখানে লেডি ডেথ চুপি চুপি গুন্ডাদের উপরে হামলা চালিয়ে দেয়। হামলার ফলে গিল্ডি এবং রুজি সতর্ক হয়ে যায়, আর আশেপাশে খুঁজতে খুঁজতে রুজি ব্র্যান্ডনকে দেখতে পায় এবং তার উপরে হামলা করে। মারামারির এক পর্যায়ে ব্র্যান্ডনের হাতের স্নাইপারটি নিচে পড়ে যায়, কিন্তু আশেপাশে স্নাইপার থেকে গুলিবর্ষণ হচ্ছিল এটি জিরো বুঝতে পেরে ব্র্যান্ডনের স্নাইপারটি নিজের হাতে তুলে নেয় এবং আশেপাশে সেই স্নাইপারকে খুঁজতে থাকে। এদিকে মাফিয়াদের স্নাইপার গিল্ডি ব্র্যান্ডনের উপরে টার্গেট করতে থাকে। তার ভাই ব্র্যান্ডনের সাথে মারামারি করতে থাকায় টার্গেট ঠিকমতো হচ্ছিল না। যখন ওই টার্গেট ঠিক হয়ে যায়, ঠিক সেই সময়েই জিরো এর স্নাইপারের টার্গেটে গিল্ডি ধরা পড়ে। তখন জিরো সময় না নিয়ে দ্রুত তার মাথায় শ্যুট করে দেয়। আর এদিকে গিল্ডি এর স্নাইপার তার ভাই এবং ব্র্যান্ডনের উপরে টার্গেট থাকায় গুলিটি গিয়ে তার ভাই রুজি এর মাথায় লাগে। আর এভাবেই জিরো এবং ব্র্যান্ডনের টিমের কাছে সকল মাফিয়া খুন হয়ে যায়। আর এখানে সময়মতো পুলিশ এসে আটককৃত মেয়েদেরকে উদ্ধার করে এবং আহতদের চিকিৎসা দিচ্ছিল। ঠিক কিছুক্ষণ পরেই গেব্রিল ব্র্যান্ডনকে কল করে জানায়, আমি হার্বি এর বাসায় গিয়েছিলাম এবং তাকে খুন করে ফেলেছি। সে লারা এর মিথ্যা ডেথ সার্টিফিকেট রিপোর্ট বানিয়েছে এবং তাকে পালিয়ে যেতেও সাহায্য করেছিল। আজকে রাতেই কন্টেইনারে করে লারা লেক বর্ডার পার হতে পারে
চারিদিকে নজর রাখো। তখন ব্র্যান্ডন বুঝতে পারে উদ্ধারকৃত মেয়েদের মধ্যেই সেই অ্যাম্বুলেন্স এর মধ্যে লারাও রয়েছে। তৎক্ষণাৎ ব্র্যান্ডন দেরি না করে লেডি ডেথ এবং জিরোকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সটির পিছু করতে শুরু করে। মাঝপথে গিয়ে তারা অ্যাম্বুলেন্সটি পেয়ে গেলেও অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার আহত ছিল, কারণ লারা লেক নিরাপত্তা কর্মীকে মেরে অলরেডি সেখান থেকে পালিয়ে গেছে। তারা তিনজনেই পথের মধ্যে আশেপাশেই লারাকে খুঁজতে থাকে। ভোর হয়ে গেলে তারা লারা এর ডেড বডি খুঁজে পায়। লারা এর ডেড বডি দেখে তারা কনফিউশনে ছিল যে লারাকে আবার কে খুন করলো। তখন লেডি ডেথ জিরো এবং ব্র্যান্ডনকে জানায় মেরি জেনকে রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লারা লেক যখন অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে রাস্তায় একটি গাড়ি দেখতে পেয়ে লিফট নেয়। তবে লারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে যে গাড়িতে লিফট নিয়েছিল সেটি চালাচ্ছিল মেরি। সুযোগ মতো মেরি লারাকে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এর ফলে মেরি তার সাথে হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের বদলা নিজ হাতেই নিতে পারে। আর একই সাথে ব্র্যান্ডন ব্যাকেট এবং জিরো এর মিশনও কমপ্লিট হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সিআইএ এজেন্ট প্রধান গেব্রিল একটি কনফারেন্স রুমে তার বসকে পুরো মিশনের ব্যাপারে রিপোর্ট পেশ করতেছে। সুপেরিয়র অফিসার গেব্রিলকে পদোন্নতি দিয়ে সম্মান করে। একই সাথে তাকে একটি আলাদা গোপন ডিপার্টমেন্ট গঠন করার জন্য পারমিশন দেওয়া হয়, যার নাম ছিল গ্লোবাল রেসপন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টিম। আর এই ডিপার্টমেন্টের প্রধান হতে চলেছে ব্র্যান্ডন, জিরো এবং লেডি ডেথ। এর মাধ্যমে এই মুভি এর পরবর্তী কোনো পর্ব আসতে পারে এটি জানানো হয় আমাদেরকে। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন আরও গল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সাথে।